হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ঘর ছাড়ার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আমি এই প্রথম পর্বে কভার করতে চলেছি হাওড়া থেকে জানকী চট্টি পর্যন্ত পথের বর্ণনা। আজ হলো 18 অক্টোবর। গতকালকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছিল প্রতি বছরের মতো। আমি আমার বাড়ির লোকদের বিদায় জানিয়ে চললাম আমার ড্রিম ডেস্টিনেশনের উদ্দেশ্যে। ফাইনালি এসে পৌঁছালাম উলুবেড়িয়া স্টেশনে। আমার সঙ্গে গতবারে গিয়েছিলাম আমরা 7 জন, কিন্তু এইবারে মেম্বার সংখ্যা অনেক কমে গেছে। বর্তমানে আছি 3 জন। এসে পৌঁছালাম উলুবেড়িয়া স্টেশনে, আর আমাদের সঙ্গে সেই পুরনো মেম্বাররাই আছে। আমরা উলুবেড়িয়া থেকে লোকাল ট্রেনে করে হাওড়ায় এসেছিলাম। হাওড়া থেকে পারফেক্ট দুপুর 1টায় কুম্ভ এক্সপ্রেস ছাড়লো দেরাদুনের উদ্দেশ্যে। এইভাবে আমাদের যাত্রা শুরু হলো 2024-এর ট্যুর প্ল্যান অনুযায়ী। ট্রেনের মধ্যে সাইড বাতের আপারে জায়গা পেয়েছিল অনুপদা, আমি সিট পেয়েছিলাম লোয়ার বাতে, আর বৌদি জায়গা পেয়েছিল একদম আপার বাতে। এইভাবেই আজকের দিনটা অতিক্রম হলো। আজ হলো ডে 2। ফাইনালি গাড়ি যখন লখনৌ পৌঁছালো তখন ঘড়িতে বাজে 9:05। প্রায় ঘন্টা দেড়েকের মতো গাড়ি লেট ছিল। হ্যালো বন্ধুরা, ফাইনালি আমরা এসে পৌঁছালাম দেরাদুন। ঘড়িতে বাজে 9:15। এবার দেখা যাক কোথায় যায়। এই সামনে রিটার্ন রুম দেখা যাচ্ছে। এটা 1 নম্বর প্ল্যাটফর্মে অবস্থিত। এটা দেখতে পাচ্ছ, এটা হলো বেড। এর পাশেই আছে বিভিন্ন সুইচ, ওপরে পাখা চলছে এবং লাগেজ রাখার জন্য এটা লকার ফ্যাসিলিটি আছে। এর পাশেই আছে কমন বাথরুম। এটা ওয়েস্টার্ন। লেফট সাইডে একটা ইন্ডিয়ান আছে। এছাড়া সানের জন্য আর একটা পাশে রুম আছে। এই ডরমেটরিগুলোর চার্জেস হলো 150 পার নাইট। তবে এক্ষেত্রে তোমার কনফার্ম টিকিট থাকতে হবে। এই দেরাদুনে 2টো বাস স্ট্যান্ড আছে। একটা হলো হিল বাস স্ট্যান্ড, যে এখান থেকে বাসগুলো পাহাড়ে চলে। আমরা আগামীকাল যাব যমুনোত্রী, তার জন্য আমাদের যেতে হবে হিল বাস স্ট্যান্ডে, যার দূরত্ব স্টেশন থেকে প্রায় 500 মিটারের মধ্যেই। আর একটা হলো আইএসবিটি, যার দূরত্ব এখান থেকে প্রায় 5 কিলোমিটার। এটা হলো স্টেট টু স্টেট, অর্থাৎ কেউ যদি এই দেরাদুন থেকে দিল্লি যেতে চায় তাহলে সে আইএসবিটি বাস স্ট্যান্ডে যাবে। আমি এখন এসেছি হিল বাস স্ট্যান্ডে। আগামীকাল যমুনোত্রী যাওয়ার জন্য বারকোট পর্যন্ত যে বাস আছে সেই বাসের টিকিট কাটতে এসেছি। এখানে যিনি ছিলেন তিনি বললেন বারকোট যাবার প্রথম গাড়ি হলো ভোর 5:30টায়। এগুলোর টিকিট অনলাইনে কাটতে হয়। আর তুমি যদি অনলাইন না কেটে থাকো তাহলে কাল 4:30 থেকে 5টায় এসে এই বাঁদিকে যে কাউন্টার আছে, কাউন্টারে এসে লাইন দেবে, এখান থেকেই টিকিট পাবে। তবে অনলাইন কাটলে প্রতি টিকিটে 10 টাকা করে বেশি চার্জ পড়ে। তবে নিজের মতো সিট পাওয়া যায়। সেই জন্য আমি কি করলাম, আমি অনলাইন থেকেই টিকিটগুলো। এটা হলো হিল বাস স্টেশন দেরাদুনের। আমি এখন এসেছিলাম টিকিটের জন্য। ওরা বললো অনলাইন টিকিট কাটতে হবে, সেই জন্য আমি অ্যাপস থেকে অনলাইন টিকিট কেটেছি। এই বাঁদিকে যে অ্যাপসটা দেখাচ্ছে এটা দিয়ে কেটেছিলাম, আর এটার চার্জেস পড়েছিল প্রতি জন পিছু 320 টাকা। এই বাসটা কালকে সকাল 5:30টায় ছাড়বে। তো এখন আমরা যাচ্ছি আগারওয়াল ভবনে, তাই তো অনুদা? আগারওয়াল ভবনে যাবো, আমাদের টিকিটটা কনফার্ম হয়ে গেছে। বাসের টিকিট কনফার্ম, এবার যাচ্ছি আগারওয়াল ভবনে। অ্যাকচুয়ালি দেরাদুন স্টেশনে যে ডরমেটরিটা দেখলাম, ওটা মেন প্রবলেম হলো কমন বাথরুম। আর যেহেতু আমাদের সঙ্গে বৌদি আছে, আমরা যদি ছেলেরা থাকতাম তাহলে ঠিক ছিল, ওখানে নাইটটা কাটিয়ে দিতে পারতাম। তাই আমরা বৌদিকে ওই স্টেশনে রেখে আমরা এসেছি আশেপাশে কোনো রুম খুঁজতে। তো দেরাদুন স্টেশনের আশেপাশে লো বাজেটের ধর্মশালা হলো আগারওয়াল ভবন। এখানে অনলাইন কোনো বুক হয় না, যা হয় এখানে এসে ডাইরেক্ট রুম পাওয়া যায়। এই আগারওয়াল ভবনের লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই হলো আগারওয়াল ভবন। এবার যাওয়া যাক, দেখি রুম পাওয়া যায় কিনা। ये तो बंद है। एक्सक्यूज मी सर, रूम चाहिए था। नॉट पॉसिबल। हाँ, अच्छा सामने और कोई जैन धर्मशाला है ना, उसके बाद में आसपास जैन है भैया। और जैन सामने सीधी गली जा रही है। हाँ, कालूमल। अच्छा, तो थैंक यू। हमारे यहाँ मेले वाले, हाँ, इसलिए बुक हो गया।
ইটস ওকে, ওকে ওকে, থ্যাংক ইউ। এই ধর্মশালায় আমরা যেটা এসেছিলাম, এটা এদের অসংখ্য রুম আছে। রুম সবসময় অ্যাভেলেবেল থাকে, কিন্তু এখন সামনে মেলা চলছে, সেই জন্য এদের রুম ফুল। আমরা আগরওয়াল ভবন থেকে এলাম জৈন ধর্মশালায়। এখানে রুম অ্যাভেলেবেল ছিল, আমরা এখানেই নাইট স্টে করেছিলাম। আমরা রিটার্ন স্টেশনে গিয়েছিলাম বৌদিকে এবং আমাদের ব্যাগগুলো আনতে। আজ হলো ডে 3। গুড মর্নিং বন্ধুরা, ঘড়িতে বাজে 4:41। আমাদের বাস আছে 5:30। আমরা মোটামুটি রেডি হচ্ছি। হাই। তো আমরা গতকালকে এই রুমটাই ছিলাম, ভাড়া বার্গেনিং করে লাস্ট পর্যন্ত 800 টাকা দিয়েছিলাম। এই রুমটার দুদিকে দুটো বেড ছিল, বাদিকে 2 বেড, মাঝে একটা সোফা, ডান দিকেও 2 বেড। দুটো বেডের মাঝে একটা টেবিল ফেলা ছিল। চলো এবার তোমাদের বাথরুমটা দেখিয়ে আনি। বাথরুমের ডান দিকে ছিল একটা বেসিন, বাদিকে ছিল কোমোড, বাথরুমে গিজার ছিল। তো আমরা হোটেলে রুম ছেড়ে বেরিয়ে এলাম। এর বাদিকে যে দেখতে পাচ্ছ, এটা হলো দেরাদুন স্টেশন। আর সামনে যে বড় ব্যানার দেখা যাচ্ছে, ওই ব্যানারের বাদিকেই হলো হিল বাস স্টেশন, যেটায় আমরা গতকালকে টিকিট বুকিং করেছিলাম। এই সামনে যেটা দেখছো, এটা হলো বারকোট যাওয়ার গাড়ি। এই গাড়ির পিছন দিকেই ছিল টিকিট কাউন্টার। ম্যাক্সিমাম লোকই দেখলাম টিকিট কেটে অলরেডি বাসে উঠে পড়েছে, তাই কাউন্টারে খুব বেশি ভিড় নেই। এরপর অনুপদা আমাদের লাগেজগুলো বাসের ডিক্কিতে রেখে দিল। ঘড়িতে বাজে 5:35, মানে গাড়ি পারফেক্ট টাইমেই ছেড়েছে। এরপর ধীরে ধীরে প্রকৃতির সৌন্দর্যের মুগ্ধ হয়ে আমরা চললাম বারকোটের উদ্দেশ্যে। দূরে মেঘগুলো মনে হচ্ছে যেন তারা পাহাড়ের কোলে ঘুমিয়ে আছে। এই সকাল হলো তাদের ঘুম ভাঙছে। 8:50। গাড়িটা এক জায়গায় হোল্ড করেছে টিফিনের জন্য। আমরা টিফিনে নিলাম ছোলা আর পুরি। এটার দাম নিল 30 টাকা। কেমন লাগছে উঠাতে? চলো আমি এবার টেস্ট করে দেখি। টিফিন কমপ্লিট করে এবার বাসে ওঠা, পুনরায় পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা এবং বারকোটের দিকে এগিয়ে যাওয়া। ফাইনালি ঘড়িতে বাজে 10:45। আমরা পৌঁছালাম বারকোটে। এই বারকোট থেকে আমাদের যেতে হবে জানকী চট্টি। তো কিছুটা এগিয়ে যেতেই দেখলাম জানকী চট্টির শেয়ার গাড়ি। বন্ধুরা, ঘড়িতে বাজে 10:50। আমরা এলাম বারকোটে বাসে করে। এখন যাচ্ছি এখান থেকে জানকী চট্টি। ওই শেয়ার জিপ ভাড়া করা হয়েছে, পার হেড 150। তো এখান থেকে জানকী চট্টি যাই, গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। চলো। আমরা পাহাড়ের আঁকাবাঁকা পথ বেয়ে চললাম জানকী চট্টির উদ্দেশ্যে। হ্যালো বন্ধুরা, ঘড়িতে বাজে 12:30। এসে পৌঁছালাম জানকী চট্টিতে। সময় লাগলো পুরো 1.5 ঘন্টা। তো আমাদের রুম বুক আছে কালিকামলি, তো ওখানে যাব। তার আগে এই যে গাড়ি। অনুপদা আমাদের লাগেজগুলো নামিয়ে নিল। ওই উপরে দেখা যাচ্ছে অস্থায়ী যমুনা মাতার মন্দির, শীতকালীন আবাসস্থল। ওটাই তোমাদের বিকালের দিকে নিয়ে যাব। এখন 12:30 থেকে 12:40 হয়েছে। এখান থেকে হেঁটে যেতে হয় গোটা যমুনা মাতা মন্দিরের দিকে। আর কালিকামলি ধর্মশালাটা এই হোটেলটার পিছনে। প্রথমেই বলে রাখি, এই কালিকামলি ধর্মশালা আমি কলকাতা স্টিফেন হাউস থেকে, এদের মেন অফিস আছে, সেখান থেকে বুক করেছিলাম, যার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আমি এখানে 2 নাইটের জন্য রুম নিয়েছিলাম, 4 বেডের রুম। এই ধর্মশালা বুকিংয়ের মূল সমস্যা হলো তোমাকে 3 মাস আগে থেকে এদের কলকাতার যে মেন অফিস আছে স্টিফেন হাউসে, সেখানে গিয়ে বুক করতে হবে। এদের অনলাইন কোনো ব্যবস্থা নেই। আমরা ছিলাম নিউ বিল্ডিংয়ে। তার আগে আমরা যে কলকাতা থেকে রেজিস্ট্রেশন করেছিলাম, সেই রেজিস্ট্রেশনটা এখানকার যে কেয়ারটেকার আছে তাকে দেখাতে হলো। এই কালিকামলি ধর্মশালার লোকেশান আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তো এই রেজিস্ট্রেশন ওনাকে দেখাতে উনি একটা কপি নিলেন, আর একটা কপি আমাদের ফেরত দিয়ে দিলেন। এরপর আমরা গেলাম রুমের দিকে। আমরা ছিলাম ফার্স্ট ফ্লোরে। এত কম রেটে এখানে রুম পাওয়া কখনোই পসিবল নয়, সেই জন্য আমি কলকাতায় গিয়ে কালিকামলি বুক করেছিলাম। তো এই রুমে 2 বেড আছে, একটা লেফট সাইড আর একটা রাইট সাইড, দুটোই ডাবল বেড। বেডের অপোজিটে ছিল বাথরুম, তোমরা বাথরুমটা দেখে নাও। এই রুমটার পিছন দিকেই বয়ে চলেছিল যমুনা নদী।
তোমরা রুম দেখলে, আমি এখানে দুদিনের জন্য বুক করেছিলাম। এটা যমুনাত্রীতে দুদিনের রুম ভাড়া প্রায় 350-400 টাকা করে পড়ে। আমি অ্যাকচুয়ালি 3 দিনের জন্য কলকাতা স্টিফেন কোর্টে গিয়ে কালিকমলি মেন অফিসে গিয়ে বুক করেছিলাম। 3 দিনের ভাড়া টোটাল নিয়েছিল 1100 টাকা। এই যমুনাত্রীতে 2 দিন আর গঙ্গোত্রীতে 2 দিন বলেছিলাম, বাট গঙ্গোত্রীতে 1 দিনের রুম পেয়েছি। ওই 3 দিনের টোটাল ভাড়া পড়েছে 1100 টাকা। রুমের কোয়ালিটি যথেষ্ট ভালো। এরপর আমরা ফ্রেশ হয়ে নিচে নেমে এলাম লাঞ্চের জন্য। আর এই সামনের যে ওল্ড বিল্ডিংয়ের রুমগুলো, চলো তোমাদের ঘুরিয়ে আনি। নিচের যে রুমগুলো দেখলাম সেগুলো ম্যাক্সিমামই ডরমেটরি। কোনো বড় যদি গ্রুপ আসে 50 জন 30 জন, তাদের জন্য এগুলো দেখলাম। এবার চলো এখানকার যে ফর্মালিটিস আছে সেগুলো পূরণ করি। अच्छा, यहाँ पे आगे जो 4 बेडरूम हम लोग लिया है उसका प्राइस कितना पड़ेगा? उसका है दादा यहाँ पे 900 रुपये। 900 रुपये। এই কালিকমলি ধর্মশালা প্রথমে ঢোকার আগে ডান দিকে যে ওল্ড বিল্ডিং পড়েছিল, সেই ওল্ড বিল্ডিংয়ের ওপরে আছে 6টা রুম, সবই 4 বেডের রুম। আর তার নিচে আছে অফিস, আর তার পাশেই আছে হল রুম। তোমরা যদি আসো, এলে অবশ্যই তোমরা রুম বুক করে এসো, কারণ এখানে এলে 3 রেট বলছে। একদিনের রেট 900 টাকা, আর আমরা সেখানে একদিনে বুক করেছি 350 টাকা। তো আমি রিকোয়েস্ট করবো, হয়তো 2 দিন সময় যাবে তোমাদের বুক করতে গেলে। কলকাতায় একদিন লাইন দিতে হবে, আর একদিন গিয়ে তোমাদের ওই লাইন গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। আর নেক্সট ওরা সেম ডেট দেবে, ওই ডেটে গিয়ে তোমাদের টাকা দেওয়া বা সব কিছু অবশ্যই কোনো আইডি কার্ড ক্যারি করবে, গিয়ে ওখানে রুম বুক হয়ে যাবে। তো চেষ্টা করবে 3 মাস আগে বুক করার, কারণ এখানে রুমের ভীষণ ডিমান্ড। আর এরপর আমরা লাঞ্চ করব, চলো দেখা হচ্ছে। এই কালিকমলি ধর্মশালার নিজস্ব একটা হোটেল মতো আছে, যেখানে তুমি ভাত বা রুটি নিজের পছন্দ মতো খেতে পারো। তো আমরা ভাত অর্ডার দিয়েছিলাম। ভাত, একটা ডাল আর ফুলকপি আলুর তরকারি, আর ঢ্যাঁড়সের তরকারি দিয়েছে। ভাই इसका प्राइस कितना है? এটার দাম 150 টাকা। আমরা আমাদের লাঞ্চ কমপ্লিট করে অনুপদা বলল আমি একটু রেস্ট নেব। আমি ভাবলাম আমার ড্রোনটা নিয়ে এখানটায় এক্সপ্লোর করি, সেই জন্য আমি আমাদের যে রুম ছিল রুমের পিছন দিকে গিয়ে কিছু ভিডিও নিয়েছিলাম। চলো তোমাদের ড্রোন ভিউ দেখাই এই জানকী জোটটির কোথায় কি অবস্থিত। আমি যে ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি ওটা হলো পুরনো ব্রিজ, ওটাই শুধু মানুষ চলাচল করে, আর সামনে যেটা দেখছো এটাই গাড়ি চলাচল করে। এই সামনে যেটা দেখছো এটা হলো কালিকমলি ধর্মশালার ওল্ড বিল্ডিং সামনেরটা, আর পিছনে যেটা আছে ওটা হলো নিউ বিল্ডিং, ওটাই আমরা ছিলাম। এই নিউ বিল্ডিংয়ের পিছনেই বয়ে চলেছে যমুনা নদী, আর বাদিক থেকে যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে ওটা হলো যমুনোত্রী যাবার রাস্তা, ওটা আমরা আগামীকাল যাব। সুতরাং আমরা যেই রুমটায় আছি সেই রুমের পিছন দিক থেকে যমুনা নদী বয়ে গেছে, যার ফলে যমুনা নদীর কলধ্বনি সবসময় শোনা যেত। এই ব্রিজটা ক্রস করেই আছে বাস স্ট্যান্ড এবং গাড়ি পার্কিংয়ের জায়গা। যারা প্রাইভেট গাড়ি নিয়ে আসবে তারা নির্দিষ্ট চার্জ দিয়ে এখানে গাড়ি রাখতে পারে, তার পাশেই আছে বাস স্ট্যান্ড। ব্রিজের ওই পারে যেটা দেখতে পাচ্ছ এটাকে বলে খরশালি গ্রাম। এই গ্রামে আছে খুশি মঠ, একটা শনি দেবতার মন্দির আর একটা শিব মন্দির। এই ব্রিজ অতিক্রম করেই দেখা যাবে খুশি মঠ। খুশি মঠ হলো যমুনা মাতা শীতকালীন বাসস্থান। এই যে দেখতে পাচ্ছ এই মন্দিরটাকে বলা হয় খুশি মঠ, এটাতে তোমাদের নিয়ে যাব, চলো যাওয়া যাক। এই খুশি মঠ হলো যমুনা মাতার শীতকালীন বাসস্থান। শীতকালে যখন যমুনার মেন মন্দিরটা বন্ধ থাকে তখন যমুনা মাতাকে 6 মাস এখানেই পূজিত করা হয়। এই যমুনা মাতার মন্দির এবং যমুনা মাতাকে তোমরা দর্শন করে নাও। চলো এই মন্দিরের চারপাশটা তোমাদের ঘুরে দেখায়। यमराज ये यमुना जी के बड़े भाई हाँ, यमराज बड़े भाई।
एक शनि है और यमराज जी। भैया दूज को मिलन होता है। अच्छा। भैया दूज को मिलन होता है। ये शनि महाराज यमराज जी। अच्छा, ये यमराज जी हैं बाबा, ये शनि महाराज ये शनि महाराज। जी। ये देखिए पीछे जमराज जी का मूर्त, यमराज जी का वो शनि महाराज। ये ये वो गंगा जी का 2 भाई है। 2 बार यमुना जी का। हाँ, हाँ। ये शनि भगवान है, ये शनि महाराज जी है। ये शनि कोई महाराज। सारी सती का शनि होता है, खराब हाँ, होता है, कहना, शांत हो जाए। এই মন্দিরের চারিদিকটা এত সুন্দর পরিবেশ যা এই ভিডিওর মাধ্যমে বর্ণনা করা সম্ভব নয়। বৃষ্টি পড়ছে, তোমাদের হেলিপ্যাড সার্ভিসটা চেষ্টা করবে দেখাবার, দেখি যদি পারি। এইভাবে আমি মন্দির থেকে বেরিয়ে গেলাম হেলিপ্যাড সার্ভিসের দিকে। ফাইনালি এলাম হেলিপ্যাড সার্ভিসের এখানে। এখানে লোকজন কেউ নেই, পুরো নির্জন জায়গা। এই হেলিপ্যাড সার্ভিসের পিছনেই আছে শনি তোমরা মহারাজের যদি মন্দির। যমুনোত্রী আসার জন্য হেলিকপ্টার বুক করতে চাও তাহলে তোমাদের এই ওয়েবসাইটে যেতে হবে। এখানে যে প্রসিডিওর আছে সেগুলো ফলো করে পেমেন্ট করতে হবে। এখানে পরস্পর 3টে হেলিপ্যাড সার্ভিস আছে এই মন্দিরে আসছে। চলো এটা দেখার পরে আমি চললাম শনি মহারাজের মন্দিরে। এখান থেকে দূরত্ব প্রায় 5 থেকে 7 মিনিট হেঁটে লাগবে। ফাইনালি এসে পৌঁছালাম শনি মহারাজের মন্দিরে। চলো তোমাদের মন্দিরের ভেতরটা ঘুরিয়ে আনি। এই মন্দিরটা পুরো কাঠের তৈরি। চারিদিকে কাঠের ওপর কারুকার্য করা আছে দেখলাম। এটা হলো ওপর থেকে মন্দিরের সামনের দৃশ্য যেখানে আমি ছিলাম। চলো মন্দিরের পিছনটা তোমাদের ঘুরিয়ে আনি। এই সামনে যেটা দেখছো লাল রঙের কাপড় দিয়ে মোড়া, এটা হলো পালকি। শনি মহারাজের যখন ডলি যাত্রা হয় তখন এই পালকিটা ব্যবহার হয়। এবার আমি পণ্ডিতজির হাত থেকে এখান থেকে প্রসাদ নিলাম। তবে এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না ভেতরে, তাও আমি চেষ্টা করেছি যতটা তোমাদের দেখাতে পারি। তো এটা নিয়ে আমি সামনের দিকে একবার গেলাম বাইরের দৃশ্যটা দেখার জন্য। তারপর এখান থেকে সোজা বেরিয়ে গেলাম। সামনে এই শনি মহারাজের পুরানো মন্দির আছে, মানে শনি মহারাজকে আগে ওই মন্দিরে পূজিত হতেন। অনেক পরে এটা হলো নতুন মন্দির। তো তোমাদের আমি ওই পুরনো মন্দিরে নিয়ে যাব। চলো যাই। ওই সামনে যেটা দেখতে পাচ্ছ ওটা হলো শনি মহারাজের পুরানো মন্দির। এই মন্দিরটা অতি প্রাচীন মন্দির। এটা পুরো পাথরের তৈরি। এই মন্দিরের ডান দিকে প্রবেশপথ আছে, তবে সেখানে বর্তমানে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এই বাইরে থেকেই মন্দিরটা দেখে চললাম সামনে নতুন মন্দিরের দিকে। নতুন মন্দিরের পাশ থেকে একটা সরু রাস্তা বেরিয়ে গেছে। সেই সরু রাস্তা ধরে আমরা চললাম এই মন্দিরের পাশে অবস্থিত শিব মন্দিরে। চলো তোমাদের নিয়ে যাই। চারিদিকে পাহাড় বেষ্টিত মাঝে শিব মন্দিরটাকে দেখতে সত্যি খুব সুন্দর লাগছিল। তবে আমরা এসেছি একটু সন্ধে হয়ে গেছে, একটু লাইট থাকলে আরো সুন্দর লাগতো। তোমরা এলে জানকি চট্টিতে নেবে, অবশ্যই জাস্ট ব্রিজটা ক্রস করবে। ক্রস করে এখানে প্রচুর কম দামে কম লো বাজেটে হোমস্টে পেয়ে যাবে। তো এটা শিব মন্দির, চলো তোমাদের দর্শন করাচ্ছি। আমি আশা করব তোমরা যদি এই যমুনোত্রীতে আসো অবশ্যই এই দুটো মন্দিরকে মিস করো না, কারণ সামনে এই খরশালি গ্রামে অনেক লো বাজেটে তোমরা হোমস্টে পেয়ে যাবে। পারলে ওই পারে না থেকে তোমরা এই পারেও থাকতে পারো। এই হেলিপ্যাড সার্ভিস থেকে বা শনি মহারাজের মন্দির থেকে অসংখ্য হোমস্টে। তোমরা এলেই ওই নিচে যেমন থেকো না, ওখানে কস্টলি, ওপরে এইসব রুম পুরো ফাঁকা, সব হোমস্টে। ওই দেখা যাচ্ছে যমুনা মাতার
শীতকালীন আবাস। এখন ঘড়িতে প্রায় 5টা বাজে। পাহাড়ে খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে যায়। তো এই যে যমুনা মাতার অস্থায়ী মন্দির, এই মন্দিরে সন্ধ্যা আরতি হবে সন্ধ্যা 7টায়। তো আমাদের পক্ষে অতক্ষণ অপেক্ষা করা সম্ভব ছিল না, কারণ আগামীকাল আমাদের 5 কিলোমিটার ট্রেক করে যেতে হবে গঙ্গোত্রী মন্দিরে। তাই আমরা হোটেলের দিকে আসছিলাম। এরপর আর কি, রুমে এসে খাওয়া দাওয়া আর ঘুমানো, আর আগামী কালকের জন্য নিজেকে প্রস্তুত করা। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটি ব্লগে।